আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি খুজিস্তা নুরে নাহরিন। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর অধ্যাপক মোহাম্মদ মুসা, অর্থনীতিবিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানটাতে নর্মালি পুঁজিবাজার নিয়ে আলোচনা করে থাকি। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। আমরা আলোচনায় শুরু করতে চাচ্ছি। অধ্যাপক মুসা, আপনি যদি বলতেন যে মার্কেটের যে অবস্থা, আমরা গত সপ্তাহেই দেখেছি যে মার্কেটের টার্নওভার 1200 কোটি টাকার বৃত্তে ঘুরপাক খাচ্ছে, কিন্তু হঠাৎ করে গত 2-3 দিন ধরে যদি দেখি এটা 400 কোটি টাকার উপরে টার্নওভারটা উঠতে যেন খানিকটা কষ্ট হচ্ছে। এই যে স্থবিরতা, মার্কেটের যে মন্থর গতিটা খানিকটা মন্থর হয়ে গেছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? সাধারণত উঠতি বাজারে ভলিউমটা বাড়ে, লোকজনের আগ্রহ থাকে কেনার জন্য। আর যখন ইন্ডেক্স কমে, তার মানে মেজরিটি অফ দি শেয়ারের দাম কমতে থাকলে লোকজন কিনতে চায় না, আর যারা মনে করে আরও দাম বাড়বে বিক্রি করতে চায় না, সুতরাং ভলিউমটা কম থাকতে থাকে। আর আমাদের দেশের একটা ইরিটেশন ছিল যে আমাদের মেজরিটি অফ দি ট্রানজ্যাকশনস করে ব্যক্তি বিনিয়োগকারীরা, আর ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে এই সাইকোলজিটা কাজ করে। ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টর আছেন তারা এরকম ইরেটিক বিহেভিয়ার করার কথা না। সেই জন্য অনেক দেশেই দেখবেন ভলিউমের এবং প্রাইসের মধ্যে যে উঠানামাটা আছে এটা স্বাভাবিক নিয়মে চলে। আমাদেরটা মাঝে মাঝেই অস্বাভাবিক হয়ে যায়। দাম কমার সময় অনেক বেশি কমে যায়, আবার বাড়ার সময় এখন অবশ্যই এটা দেখা যাচ্ছে না, এক সময় দেখা গেছে দাম বাড়ার সময় অনেক বাড়তেছেন, ভলিউমও বাড়তেছে, দামও বাড়তেছে। অনেকদিন ধরে আমরা দেখছি যে মার্কেটটা অনেক স্টেবল, আগের থেকে অনেক স্টেবল, অনেক বেশি ফ্লাকচুয়েশন হচ্ছে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অনেকে মনে করছেন যে 26 তারিখে মুদ্রানীতি ঘোষিত হবে, এটার জন্য একটা জুজুর ভয় কাজ করছে। বিকজ গতবার আমরা দেখেছি যে মুদ্রানীতি ঘোষণার পরে মার্কেটটা অনেক ফল করেছিল, অনেক খারাপ অবস্থা চলে গেছিল। এটা নিয়ে যদি আপনি একটু বলতেন যে মুদ্রানীতিটা আসলে শেয়ার বাজারে কতখানি ইফেক্ট করে, কিংবা মুদ্রানীতির সাথে শেয়ার বাজারের সম্পর্কটা কি? আপনাকে ধন্যবাদ। আমি এর সাথে একটু যোগ করে নিই যে আমাদের শেয়ার বাজারের লেনদেনের মধ্যে একটা জিনিস প্রবণতা দেখবেন, যদি ইন্ডেক্সটা এমন একটা জায়গায় যায় যে রেসিস্ট্যান্টটা অ্যাকসেপ্ট করতে পারে না, এই বছর কিন্তু করলো, আগেই ছিল আমাদের 5777, 5800কে অ্যাকসেপ্ট করেছিল। আমার একটা ধারণা ছিল এই দেখা হয়তো 6000 যাবে, যাওয়ার কথা ছিল, কিন্তু না যেয়ে যখন নিচের দিকে আসছে, এখন কিন্তু প্রফিট টেকিং এর একটা এনভায়রনমেন্ট চলছে। আর প্রফিট টেকিং এনভায়রনমেন্টের মধ্যে সেলিং প্রেশার বেশি থাকে, বাইং প্রেশার কম থাকে। বাট এখন আসছি আমরা, আপনি যে কথাটা বলছেন সঙ্গত কারণেই হয়তো বলছেন যে মানি মার্কেট আসলে কিভাবে চলবে না চলবে, এটা হলো মনিটারি পলিসি স্টেটমেন্টের মধ্যে আমরা দেখি। ওখানে দেখবেন যে ওদের কয়েকটা টার্গেটস থাকে। একটা বড় টার্গেটস হলো যে আগামী 6 মাসে আমাদের ক্রেডিটের গ্রোথ রেট কত % হবে। যদি ক্রেডিটের গ্রোথ রেট বেশি হয় তাহলে বুঝতে হবে যে আমাদের দেশের ব্যবসায়ীরা ইনভেস্টমেন্ট করছেন বেশি। আর যদি ক্রেডিটের গ্রোথ রেট বেশি না হয়, কম হয়, তাহলে ইনভেস্টমেন্ট একটু কম হচ্ছে। এইটার জন্য একটা ইমপ্লিকেশন সরাসরি বর্তমানে না হলেও ভবিষ্যতে হবে। আরেকটা জিনিস আমরা যেটা দেখতেছি, বাংলাদেশে যখনই একটি স্টেটমেন্ট দেয় তখন ক্যাপিটাল মার্কেট রিলেটেড কিছু স্টেটমেন্ট এসে যায়। যেমন লাস্টবার যখন দেওয়া হয়েছিল তখন আমাদের মাননীয় গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক এমন একটা স্টেটমেন্ট করলেন যে ব্যাংকের যারা পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করেন সে সংক্রান্ত একটা ইনফরমেশন উনি দিয়ে দিলেন। এতে করে আমরা যারা ইনভেস্টার আছি তারা একটা নেগেটিভ ইমপ্রেশন পেলাম যে হয়তো বাংলাদেশ ব্যাংক বড় রকমের একটা রেগুলেশন কমার্শিয়াল ব্যাংকের পোর্টফোলিও ইনভেস্টমেন্টের মধ্যে করবে। তো সেই জন্য অনেকে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিল না, এবং যাদের ইনভেস্টমেন্ট ছিল তারা কিছু উইথড্র করলো। এতে করে কিন্তু তার পরপরই ইন্ডেক্সটা অনেক কমতে আপনার 5300-তে, কয়েকশো পয়েন্ট কমে 5300-এর নিচে চলে গেছিল। তারপরে আমরা অনেক কিছুই বললাম ওই ব্যাপারে। তো সুতরাং আমরা আশা করব না যে ওই রকম একই রকমের জিনিসটা উনি এইবার করবেন। অন্তত ক্যাপিটাল মার্কেটের ব্যাপারে যদি কোনো কথা বলতে হয়, এটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলা ভালো রাদার দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাইটফুলি ওনার ওই কমার্শিয়াল ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। তো কমার্শিয়াল ব্যাংকগুলোর পোর্টফোলিও ইনভেস্টমেন্টটা কিন্তু একটা সেন্সিটিভ জিনিস, তখন ওরা কিন্তু একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে করে। সুতরাং ও সংক্রান্ত পজিটিভ এবং নেগেটিভ নিউজ যদি আসে তাহলে কিন্তু শেয়ার মার্কেটের মধ্যে একটা প্রভাব বিস্তার করবে। এরকম দুর্ঘটনার পুনরাবৃত্তি আর না হোক এই আশা আমাদের সকলের। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি মিউচুয়াল ফান্ড নিয়ে। বর্তমান সময় দেখা যাচ্ছে যে অনেকগুলো মিউচুয়াল ফান্ড তারা স্টক বোনাস দিচ্ছে, স্টক ডিভিডেন্ড দিচ্ছে। তো এতে করে হয়েছে কি, একটা জনমনে কোয়েশ্চেন আসছে যে স্টক এটা কি আসলে
রিইনভেস্ট করতে পারে মিউচুয়াল ফান্ডগুলো? আরেকটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছে যে মিউচুয়াল ফান্ডে নর্মালি কারা বিনিয়োগ করে? যারা ট্রেডটা সম্বন্ধে ওইভাবে ওয়াকিবহাল না, কিংবা বিভিন্ন কোম্পানিতে যাদের একটু জ্ঞান কম, তারাই কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে সেফ ইনভেস্টমেন্ট হিসেবে। কিন্তু দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডরা আবার কোথায় কোথায় ইনভেস্ট করছেন, ওগুলো কিন্তু তাদের পোর্টফোলিওটা কিন্তু ওপেন না সবার, মানে এই যে ট্রান্সপারেন্সির অভাব, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এখন কিন্তু অনেক বিনিয়োগকারীরাই কমপ্লেন করছে যে কেন মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা ওপেন হবে না, কেন আমরা দেখে শুনে ইনভেস্ট করতে পারবো না? এই সম্বন্ধে যদি আপনি বলতেন। সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা কয়েকটা পার্ট প্রশ্ন। প্রথম পার্ট প্রশ্ন হলো যে আমরা স্টক ডিভিডেন্ড বলি না, ওরা বলে রাইটস, তার মানে রিইনভেস্টমেন্ট করে আর কি। হ্যাঁ, তো এখন আমার কাছে যেটা অবজারভেশনস হবে, বাংলাদেশে না পৃথিবী জোড়া দুই ধরনের মিউচুয়াল ফান্ড আছে, একটা হলো ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড আর একটা হলো ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড। ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি রিইনভেস্টমেন্ট করে কোনো আপত্তি নেই, তারা করতেই পারে। বাট ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডের মধ্যে আসলে ক্যাশ ডিভিডেন্ডই দেয়, মেজরিটি অফ দি ইনকাম ডিস্ট্রিবিউটেড অ্যাজ। সেটাই তো কথা, সেটাই দেওয়ার কথা। ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ডের কিন্তু ইকুইটি ক্যাপিটাল বাড়ানোর কোনো সুযোগ নাই, তা আপনি যদি আবার রিইনভেস্টমেন্ট করেন, ইউ আর ইনক্রিজিং দি ইকুইটি। তো বাংলাদেশে এই সুযোগটা কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনই করে দিয়েছিল। সমস্যাটা কোন জায়গায় দাঁড়াইছে? আপনি যে রিইনভেস্টমেন্ট করতেছেন, যেই টাকাটা ওরা না দিয়া ওই পোর্টফোলিও মানে মিউচুয়াল ফান্ডে আবার রিইনভেস্টমেন্ট করতেছে। ধরেন মিউচুয়াল ফান্ডের এখন শেয়ারের দাম হলো 6 টাকা, কিন্তু এটার ফেস ভ্যালু হলো 10 টাকা। তো যেই ইনকামটা করছেন সেটা রিইনভেস্টমেন্ট করলে আপনাকে শেয়ার দেবে 10 টাকা হারে, কিন্তু শেয়ারের দাম হলো 6 টাকা। এতে শেয়ার হোল্ডাররা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই নিয়ে এখন কিন্তু অনেক কথাবার্তা চলছে। আমার মনে হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আবার এই জিনিসটাকে রিভিজিট করা উচিত, এটা বন্ধ করে দেওয়া উচিত, এটা রাখার আর কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না। সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন ইজ কতটুকু ওনারা আমাদেরকে জানাবেন। পৃথিবী জোড়াই মিউচুয়াল ফান্ডগুলো খুব ওপেন, ট্রান্সপারেন্ট, তার কারণ ওরা চায় অনেক বেশি শেয়ার, অনেক বেশি বিনিয়োগকারী যেন তাদের মিউচুয়াল ফান্ড কেনেন, এবং মিউচুয়াল ফান্ড কিনলে তাদের প্রফিটটা বেশি হবে। কিন্তু এর জন্য আমি যে ইনভেস্টমেন্ট করবো আমাকে অনেক জিনিস জানতে হবে, তো ওই জানার সুযোগটা থাকে না। কারা করবেন বিনিয়োগ? যারা ফিক্সড ডিপোজিটে রাখতেন কিংবা সঞ্চয়পত্র কিনে, তারাই কিন্তু নরমালি মিউচুয়াল ফান্ড করেন। আমি এইভাবে বলি যে আমেরিকাতে যদি যান, প্রত্যেকটা হাউস হোল্ডে যারা চাকরি করেন তাদের ওই রিটায়ারমেন্টের প্ল্যানের একটা অংশ ইনভেস্টমেন্ট করেন শেয়ার মার্কেটে, এবং এই ইনভেস্টমেন্টগুলো পুরোপুরি হয় মিউচুয়াল ফান্ডে। আপনি যেটা বলতেছেন, আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যে যেই সুবিধাটা আছে ওইটা প্রফেশনাল ম্যানেজাররা ম্যানেজ করে, এবং তারা জানেন, এবং অনেক টাকা একসাথে পুল করে ইনভেস্টমেন্ট করেন, সুতরাং তাদের ট্রানজ্যাকশান কস্ট কম থাকে। আমি যে ইন্ডিভিজুয়াল ইনভেস্টার, আমার কিন্তু খুব বেশি টাকা থাকে না, তো অল্প টাকা দিয়ে আমার নিজের পোর্টফোলিও তৈরি করাটা কিন্তু কষ্ট, আর আমার আমার ট্রানজ্যাকশান কষ্ট বেশি। মোরওভার আমি যেহেতু জানি না, আমি বিপদে পড়তে পারি। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু তৈরি করা হয় ব্যক্তি বিনিয়োগকারীর জন্য। রিস্ক কম দেখে বিনিয়োগকারীরা এখানে করতে চান, কিন্তু এটার যদি ট্রান্সপারেন্সির অভাব থাকে তাহলে কিন্তু এটা সাংঘাতিক দুঃখজনক ব্যাপার বিনিয়োগকারীদের জন্য। আমাদের দেশে যেটা আমি দেখতেছি যে আমাদের দেশের ব্যক্তি বিনিয়োগকারীরা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন না বিধায় এই সেক্টরটা বাড়ছে না। নাকি উল্টোটা যে এত বেশি ট্রান্সপারেন্ট না দেখে তারা করতে চাচ্ছে না, মুখ ফিরিয়ে নিয়েছে। বাট ওইভাবে আমি বলতে চাই যে খোঁজ নিয়ে দেখতে হবে যে কেন আমাদের ব্যক্তি বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্ট করেন না। হয়তো ট্রান্সপারেন্সির অভাব আছে, অথবা মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স এত খারাপ ওভার দি লাস্ট 3-4 ইয়ার্স, লোকজন কেন ইনভেস্টমেন্ট করবেন? আমি তো চাই ওখান থেকে একটা ডিসেন্ট। 2010 এর পরে আমরা দেখেছি যে অনেকগুলো মিউচুয়াল ফান্ড একসাথে এসেছে, কিন্তু তাদের ওইভাবে আমরা ইফেক্টিভ একটা ইন্টারেস্টিং ফেনোমেনা আমরা যেটা দেখেছি, অনেকগুলো মিউচুয়াল ফান্ড যেগুলো নাকি যা শেয়ার বেচা কেনা হয়, ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, নেট অ্যাসেট ভ্যালুর চাইতে অনেক কম দামে বেচা হচ্ছে। এইটা কিন্তু সাধারণত কিছুটা হয় ডিসকাউন্ট, কিন্তু আমাদের দেশে ডিসকাউন্ট ছিল অনেক বড়। এতেই বোঝা যায় যে মিউচুয়াল ফান্ড সেক্টরটা আমাদের আসলে অ্যাক্টিভেট করতে পারছি না, আমরা আগ্রহ সৃষ্টি করতে পারতেছি না বিনিয়োগকারীদের জন্য টু ইনভেস্ট। আরেকটা অভিযোগ এসছে স্পন্সর ডিরেক্টরদের উপর, ভয়াবহ অভিযোগ, যে যারা স্পন্সর ডিরেক্টর তারা কিন্তু দেখতে পারে যে কে তার শেয়ারটাতে ইনভেস্ট করছে। যে কোনো কোম্পানি ইনভেস্টর তার কাছে সে দেখতে পারে, অন্যরা দেখতে পারে না, কিন্তু সে দেখতে পারে। একটা অভিযোগ এসছে যে তারা তো দেখছে, যদি অন্য কোনো বড় ইনভেস্টমেন্ট থাকে তারা নাকি কোয়ার্টারলি রিপোর্ট, এটা তো আনঅডিটেড থাকে, কোয়ার্টারলি রিপোর্টটাকে ম্যানিপুলেট করে, অর্থাৎ তাদের যখন সেল করার সময় হয়, সেল করার ইচ্ছে হয় কিংবা সেল করতে কোনো কারণে সেল করে, তখন তারা ইপিএস কম দেখিয়ে, কোয়ার্টারলি ইপিএস কম দেখিয়ে মার্কেটটাকে দাম কমিয়ে দেয়। স্বাভাবিক, যদি ইপিএস খারাপ আসে
বিনিয়োগকারীরা ওইটার থেকে মুখ ফিরিয়ে নেবে, দাম পড়ে যাবে, তখন তারা যখন কেনার ইচ্ছা হয় তখন তারা খারাপ ইপিএস দেখায়। আবার যখন তাদের কেনা শেষ হয়ে গেল, তাদের সেল করার সময় হয়, তখন এটার ইপিএসটা ভালো দেখায়। কারণ ইপিএস দেখা একটু উল্টাপাল্টা দেখালে সমস্যা নাই, কারণ এটা আনঅডিটেড থাকে, একটা করে হিসাব করে থাকে। তো তখন তারা এটা বেশি দেখিয়ে তাদের সুবিধা মতো তখন তারা সেল করে। এই যে তাদের যে এই ম্যানিপুলেশন, এতে করে যেটার অভিযোগ এসছে যে সাধারণ বিনিয়োগকারীরা যারা সব কিছু দেখে, অডিট রিপোর্ট দেখে বিনিয়োগ করছে, তারা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হচ্ছে। তো এটার থেকে বেরিয়ে আসার উপায় কি, কিংবা এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? একটা ভালো জায়গায় আপনি আঘাত করেছেন। আমাদের দেশে অনেক শিল্পপতিরা এখন তাদের তারাই ব্যবসা করছে, বলছে যে স্পন্সররা, ডিরেক্টররাই ব্যবসা করছে, তাদের শিল্পের মধ্যে মনোযোগ না দিয়ে নিজেদের শেয়ার ম্যানিপুলেট করে অনেক প্রফিট করার সুযোগ করে নিয়েছে, বেনামে করছে তারা। এবং এটা বেনামে না করলে আপনার যদি স্পন্সররা যদি আপনার বেচাকেনা করে, এটা তো অ্যানাউন্সমেন্ট দিতে হবে। বেনামে করছে দেখেও কিন্তু ওইভাবে ধরতে পারছে না, আপনি ধরতে পারবেন না। তো যেটা একটা উপায় আছে যেটা নাকি করলে হয়তো হতে পারে, সেটা হলো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটা যদি পুরোপুরি ইমপ্লিমেন্ট করে, ওরা কিন্তু এরকম অডিট না করুক, অন্তত রিপোর্টগুলোর মধ্যে যে ইরিটেশনস আছে সেই নিয়ে প্রশ্ন করতে পারে। এবং যদি দেখা যায় এক কোয়ার্টার থেকে আরেক কোয়ার্টারের আর্নিংস অনেক বেশি বা অনেক কম, তখন ওখানে ওরা একটা সন্দেহ দেখতে পারে, এবং এটাকে সিরিয়াসভাবে যদি ইনভেস্টিগেশন করে, এবং করার অধিকার তাদের আছে, তখন হয়তো এই সমস্ত জিনিসগুলো বেরিয়ে আসতে পারে অনিয়ম থেকে। ডেফিনেটলি। আরেকটা হচ্ছে যে ব্যাংকে তারল্য প্রবাহ অনেক বেশি। আমরা সবখানে শুনছি যে ব্যাংকে তারল্য প্রবাহ বেশি হওয়ার একটা কারণ হচ্ছে যে আমাদের দেশীয় যে ব্যবসায়ীরা, শিল্পপতিরা, তারা ফার্দার বিনিয়োগে উৎসাহী নন কিংবা ঋণ নিতে আগ্রহী নন। তাহলে এই যে তারল্য প্রবাহ বেশি হয়ে যাচ্ছে, আমরা শুনছি যে রিজার্ভ বেড়ে যাচ্ছে, এতে করে শেয়ার বাজারে, ব্যাংকিং সেক্টরটাতে কি কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? প্রভাবটা যদি পড়ে, কিভাবে পড়বে বলে আপনি মনে করছেন? আমি যেভাবে দেখি আর কি, যারা ব্যাংকে ম্যানেজ করেন, তারল্য বেশি দিন থাকা উচিত না, থাকবে না, থাকার কথা না। কারণটা হলো, আপনি একটা জিনিস মনে রাখবেন, আমাদের ব্যবসায়ীরা যারাই হোক, যদি আপনি লোনের উপর ইন্টারেস্ট কমায় দেন, লোন নিতে আগ্রহী হবে, তার কারণ লোনটা প্রফিটেবল হবে। তা আমি যদি দেখি, এবং আমরা ব্যাংকের মধ্যে এখন যেই চিত্রটা দেখতেছি, যে যেহেতু বিনিয়োগকারীরা বেশি বিনিয়োগ করতে চায় না, তাদেরকে আগ্রহী করার জন্য ইন্টারেস্ট রেটটা কমায় দেওয়া হচ্ছে, ডিপোজিটের রেটও কিন্তু কমে গেছে। তো ডিপোজিট রেট কমে গেলে ডিপোজিটটা একটু নিরুৎসাহিত হবে, ওই লোকগুলো শেয়ার মার্কেটে আসবে। সুতরাং ডিপোজিট কম কালেক্ট হইলে, আর যদি যেহেতু ইন্টারেস্ট রেট কমে গেছে, ব্যবসায়ীরা একটু বেশি লোন নেয়, তারল্যটা বেশি দিন থাকার কথা না। যদি থাকে, এটা হলো ব্যাংকের ম্যানেজমেন্টের প্রবলেম। আমার মনে হয় না যে এই ম্যানেজমেন্টের প্রবলেমটা দীর্ঘদিন থাকবে। আমি সেই জন্য খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট শেয়ার মার্কেটে দেখি। রাদার আমি যেটা সারপ্রাইজড হয়েছি, শেয়ার মার্কেটে একটা পজিটিভ ইম্প্যাক্টটাতে এর পড়ার কথা ছিল, ততটা পড়ে নেই। যেমন ধরেন, যেই কোম্পানিগুলো এখন লোন নিয়েছে, আগে 14% 15% হারে ইন্টারেস্ট দিত, এখন দেয় 10%। আমরা একটু এই পর্যায়ে নিউজ রুম থেকে আমাদের সাথে আছেন সিনিয়র রিপোর্টার হাসিব, তার কাছ থেকে এই ব্যাপারটা নিয়ে আমরা শুনে আসি কি একটু। নিউজ রুম থেকে হাসিব। হ্যাঁ, মুনি আপা, শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনি একটু বলবেন এই বিষয়টা নিয়ে আপনার মতামতটা যদি একটু বলতেন। জিনিসটা হয়েছে যে ব্যাংকে যে অবাধ তারল্য প্রবাহ, আমরা যেই বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, আমরা শুনছি একদিকে আপনার ডিপোজিট রেট, ইন্টারেস্ট রেট কিন্তু কমে গেছে, কিন্তু আমরা দেখছি যে বিনিয়োগকারীরা বলছে যে তারা উৎসাহী নন ঋণ নিতে। এই পর্যায়ে বিষয়টা একটু যদি আপনি পর্যবেক্ষণ করেন, জি, আপনি যদি দেখেন যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে বাজার একটু বাড়ে, তারপরেই বাজার কেন পড়ে যায়, এই প্রশ্নটা কিন্তু গত 2 বছর ধরেই সামনে চলে আসছে। আপনারা যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, সবাই আশান্বিত হন যে এইবার বাজার হয়তো ঠিক হবে, তারপরই টার্নওভার ফল করে। এটার মূল কারণটা দেখবেন যে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা বিক্রির চাপ, এবং যখনই বাজারটা একটু বাড়া শুরু করে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একসাথে বিক্রির চাপটা দেয়, এবং তারা একটা ধরেই নেয় যে এরপরে কম দামে শেয়ারটা পাবেন, এবং তাই হচ্ছে। এবারও আমরা তাই দেখছি। আপনি এর পাশাপাশি যদি আপনি দেখেন যে একটা নতুন ইনভেস্টর কিন্তু আসছে না। কেন আসছে না? পুঁজিবাজার সম্পর্কে এখন নেগেটিভ একটা ইমেজ তৈরি হয়েছে, সেই নেগেটিভ ইমেজটাকে কিন্তু আপনি এখনো পজিটিভ নিতে পারেন নাই। আপনি যে রেগুলেটর যারা আছেন, আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, আপনাদের আচরণ কিন্তু রহস্যজনক।
আপনি দেখেন যে শেয়ারগুলো নিয়ে গেম হচ্ছে সেই শেয়ারগুলো যখন আপনার গেমটা শেষ পর্যায়ে তখন যে আপনি তদন্ত করছেন এবং যখন সাধারণ বিনিয়োগকারীরা সম্পৃক্ত হচ্ছে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যারা গেমটা করছে তারা বের হয়ে যাচ্ছে এবং এই তদন্ত হয়, তদন্ত রিপোর্ট হয় না, কাউকে শাস্তি দেওয়া হয় না। আবার হাস্যকর দু একটি কোম্পানিকে এমনভাবে একটু বার্লিক কারণ জানতে চাওয়া হয়। আবার দেখেন যে আপনার যদি আজকের বাজারের দিকে তাকান, আজকে যেসব কোম্পানিগুলোর সবচেয়ে বেশি দাম বেড়েছে সেগুলো প্রতিনিয়তই বাড়ছে, সেগুলোর ব্যাপারে কোনো কোশ্চেন করা হচ্ছে না। তো এই যে সব কিছু মিলে যদি আপনি দেখেন যে বাইরে যারা বসে আছেন, আপনি যাদেরকে বললেন যে ব্যাংকে তারল্য আছে তারপরও ব্যাংকগুলো আসছে না, ব্যক্তি আসছে না, তারা কেন আসবে পুঁজিবাজারে? আপনি এখানে একটা পজিটিভ একটা কোনো ভাইব তৈরি হয়েছে যে কারণে এখানে আসলেই মুনাফা পাবেন। এই সবগুলো বিষয়ের যদি সমাধান আসলে না হয় তাহলে শুধু এই সঞ্চয়পত্রে সুদের হার কমলো, আমানতে সুদের হার কমলো কিংবা অন্য বিনিয়োগের কোনো সুযোগ নেই, এসব কারণে পুঁজিবাজারে টাকা আসবে বলে আমাদের মনে হয় না। ধন্যবাদ হাসিফ হাসান। বিষয়টি আমরা সিনিয়র রিপোর্টার হাসিফ হাসানের কাছে শুনছিলাম। এটাই কিন্তু সত্যি যে আমরা কিছুদিন যাবত দেখি যে মার্কেটটা খানিকটা ভালো হয়, তারপর মানে একটা গোষ্ঠী, আমরা যে শুরুতে যেটা দিয়ে শুরু করেছিলাম যে কয়েকদিন আগে আমরা দেখেছি যে 1200 কোটি টাকা টার্নওভার এখন হয়েছে 4400 কোটি টাকা, মানে 5400 কোটি টাকা। ইন্ডেক্স হচ্ছে 5800, কিন্তু টার্নওভার 400 কোটি টাকার আশেপাশে ঘুরপাক খাচ্ছে। এই যে কমে আসা, এই যে কমে যাওয়া 1200 কোটি টাকা থেকে 400 কোটি টাকা, এতে কি ইন্ডিকেট করছে? অভিযোগ উঠেছে হাসিফ হাসান যেটা বলছিলেন, এবং অনেকেই বলে থাকেন, অনেকেই মনে করছেন যে একটা গোষ্ঠী আছে যারা সেল করে বসে থাকেন হাত গুটিয়ে। তাহলে অন্য অন্য বিনিয়োগকারীরা আসবে কি করে, কখন আসবে, কিভাবে আসবে? এটা নিয়ে যদি আপনি বলতেন যে এটা কি আসলে কোনো একটা ম্যানিপুলেশন, কোনো একটা তাদের একটা কি তাদের মানে কি অভিব্যক্তিটা কি যে এইভাবে যে করছে, এতে করে কি হচ্ছে? সাধারণ বিনিয়োগকারীরা অস্থিরতায় না ভুগলেও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে তাদের মধ্যে যে আমরা কিভাবে লাভ করব, কখন আমরা বেরিয়ে আসব, এই জিনিসটা কিন্তু ঘুরপাক খাচ্ছে তাদের মনের মধ্যে। অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা আছে যে কি হচ্ছে বাজারে, এটা যদি আপনি বলতেন। আমার যেটা অবজারভেশন সেটা হবে যে ব্যক্তি বিনিয়োগকারী যখন অনেক বেশি থাকে এবং তাদের যখন সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে আমি খুব অল্প সময়ের মধ্যে বেশি প্রফিট করব, দাম যখন বাড়তে থাকে তখন তারা কিনেন, আবার দাম কমে গেলে দমে যান। আর দাম কমে গেলে যেহেতু তারা ইনঅ্যাক্টিভ হয়ে বসে থাকেন, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিছু প্রফিট নেওয়ার জন্য তখন বিক্রির প্রেশার রাখেন, আর বিক্রির প্রেশারে আরও বেশি ব্যক্তি বিনিয়োগকারীরা আরও হতাশ হয়ে যান, তারাও বিক্রি করা শুরু করেন। সেই জন্য একটা অসিলেশন শুরু হয়, একটা দাম বাড়ে আবার কমে, আবার একটা জায়গায় গিয়ে আবার দাম বাড়ে। তার মানে কি নতুন নতুন বিনিয়োগকারী আসছে না? মানে নতুন নতুন বিনিয়োগকারী আসছে না, শুধুমাত্র এই যে ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের কুক্ষিগত হয়ে আছে পুরো বাজারটা, তারাই লিড করছে পুরো বাজারটা। তারা যখন বিক্রি করছে তখন বিক্রি করে দিয়ে বসে আছে, সো দাম কমে যাচ্ছে, আবার একটা সময় পর্যন্ত পড়তে থাকবে, তারা কিনবে। হ্যাঁ, না এখন যেটা আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি, আমাদের দেশে যেটা অভাব হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্ষমতা বাড়াতে হবে, আসলে তারা সক্ষম না। মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টই কিন্তু এখানে সবচেয়ে বড় হওয়া উচিত, কিন্তু মিউচুয়াল ফান্ডগুলো খুব সুস্থ না, তাদের টাকা নেই, তারা অনেকেই মার্জিনে লোন দিয়ে নেগেটিভ ইকুইটিতে আছে, তাদের ম্যানুভার করার ক্ষমতা কম, এবং তারাও করে কি যে তাদের যারা স্টেক হোল্ডার আছেন, যাদের ওনার আছেন, তাদেরকে প্রফিট দেওয়ার জন্য অল্প কিছু প্রফিট হইলেই তারা কিন্তু প্রফিটটা নিতে চান, ওই প্রফিটটা নিতে গেলেই দেখা যায় দামটা কমতে থাকে। আমরা একটু হাসিফ হাসানের কাছ থেকে ঘুরে আসি, নিউজ রুম থেকে। হাসিফ হাসান জি, আপনি যদি এখানে পার্টিসিপেট করতে চান, যদি আপনার কিছু বলার থাকে। আপনি যদি আজকে বাজারের দিকে তাকান, আমরা যদি এই মুহূর্তে বাজারে দেখি যে টপ গেইনার কারা, সেখানে আপনি দেখবেন সমতা লেদা, সোনারগাঁ টেক্সটাইল, ইমাম বাটন, জুট স্পিনিং, এই ধরনের ছোট পেইড আপের শেয়ারগুলো আছে এবং সেগুলো কিন্তু অনেক দিন ধরে বাড়ছে। অর্থাৎ ব্যক্তি বিনিয়োগকারীরা এই সব শেয়ারগুলো নিয়েই একটু চেষ্টা করছেন, ব্যক্তি বিনিয়োগকারীরা যে এগুলো বাড়ানো কমানো, কিন্তু লার্জ ক্যাপের যে শেয়ারগুলো সেগুলো কিন্তু ওই যে আপনি যেটি বললেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কন্ট্রোলে। স্যার যেটি বললেন, ব্যক্তি বিনিয়োগকারী যদি দাম কমলে শেয়ার কিনেন, অনেক শেয়ার আছে যেগুলো বছরের পর বছর একই রেটে পড়ে আছে, ওই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যখন এই শেয়ারগুলোতে নতুন করে ইনভলভ হচ্ছে তখনই এই শেয়ারগুলো প্রাইস বাড়ছে।
তো এখানে আসলে বাজারে যে এখন মুভমেন্ট যেটা হচ্ছে যাই হচ্ছে সবই কিন্তু আপনি যেটা একটু আগে মুন্নাফা বলছিলেন সেই রকমই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতেই এখন বাজারটা। এবং এর সাথে আপনি আরেকটি বিষয় যদি দেখেন যে কোনো একটা বিষয় এই বাজারে নতুন কোম্পানি নিয়ে আসা, ভালো ভালো কোম্পানি নিয়ে আসা, এই ক্যাপিটাল মার্কেটকে একটা মানে একটা পজিটিভ একটা ইমেজ তৈরি করা, সেটি কিন্তু হচ্ছে না। ব্র্যান্ডিং এর যে বিষয়টা, যে এই মুহূর্তে আপনি অন্য কোথাও বিনিয়োগ করতে পারবেন না, আপনি ক্যাপিটাল মার্কেটে করেন, ক্যাপিটাল মার্কেটে আপনি যে ডিভিডেন্ড পাবেন সেটিও ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি। এই যে একটা মেসেজ, সেটি কিন্তু আপনি দিতে পারছেন না। আপনারা যারা এই ব্রোকার্স অ্যাসোসিয়েশন আছেন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আছেন, আমরা শুনছিলাম হাসিবের কথাগুলো। হ্যাঁ, আমরা স্টুডিওতে চলে আসি। যেই কথাগুলো বলছিলেন হাসিব হাসান, একদম কিন্তু কারেক্ট কথা, যে আমাদের ব্র্যান্ডিংয়ের অভাব, আমাদের মার্কেটিংয়ের অভাব। আমরা যখন বিদেশে যাই, যে ব্যক্তি পর্যায়ে যখন আমরা যাই, মানুষের সাথে যখন কথা হয়, তারাও কিন্তু বলে থাকেন যে আমরা বিদেশে বাংলাদেশের পুঁজিবাজারে ইনভেস্ট করতে চাই, কিন্তু আমরা জানি না যে কিভাবে এটা করব, কোথায় যেতে হবে। আপনি কি মনে করেন যে আমাদের মার্কেটিংয়ের অভাব আছে দেশে এবং বিদেশে, নাহলে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট অতখানি আসছে না কেন? নতুন নতুন বিনিয়োগকারী দেশে এবং বিদেশে ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না কেন? সবচেয়ে বড় মার্কেটিং হলো যদি ক্যাপিটাল মার্কেট থেকে একটা কনসিস্টেন্ট রিটার্ন ইনভেস্টররা পায়। আমাদের দেশে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করে কনসিস্টেন্টলি আমরা একটা রিটার্ন পাই না পাওয়ার একটা বড় কারণ হলো, হাসিব এক জায়গায় বলছেন যে সমস্ত ছোট মার্কেট ক্যাপিটালাইজেশনের শেয়ারগুলো অনেক বেড়ে যাচ্ছে, আজকের যেটা ইনফরমেশন, এটা দেখবেন এগুলো কিন্তু সব রিউমারের ভিত্তিতে চলছে। হয়তো কোনো না কোনো স্বার্থান্বেষী মহল এই জিনিসগুলোর দাম বাড়িয়ে মানে প্রফিট নেবেন। তো সাধারণ বিনিয়োগকারীদের জন্য রিস্ক কোন জায়গায়, যে ওদের কথা শুনে ওরা শেয়ারগুলো কিনছেন, ওরা বের হওয়ার আগেই কিন্তু যারা নাকি ম্যানিপুলেটর তারা বেরিয়ে যাবেন, তখন শেয়ারগুলোর দাম যখন অনেক কমতে থাকবে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। আবার এই সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হইতে হইতে এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যারা এক্সিস্টিং আছেন তারা হয় চলে যান বাজার থেকে, অথবা আর কোনো অ্যাক্টিভ না। আর নতুন শেয়ার হোল্ডার বাজারে আসবে না যতদিন পর্যন্ত বাজারে একটা কনসিস্টেন্ট এনভায়রনমেন্ট থাকে, যে এনভায়রনমেন্ট থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে। সেই জন্য আপনি দেখবেন বিও অ্যাকাউন্ট কিন্তু আমাদের বেশি বাড়ছে না। আমি সেই জন্য যেটা মনে করি আর কি, আমাদের রেগুলেটর যারা আছেন, আমাদের যারা এই ক্যাপিটাল মার্কেটের সাথে সংশ্লিষ্ট, তাদেরকে চিন্তা করতে হবে যে এই বাজারটা দীর্ঘমেয়াদের জন্য এবং দীর্ঘমেয়াদে একটা স্টেবল এনভায়রনমেন্ট দেওয়ার জন্য যা যা করার দরকার তারা করবেন, কিন্তু সেই কাজটা করতে পারছেন বলে আমার মনে হয় না। করার জন্য যেটা করতে হবে, ভালো ভালো কোম্পানি শেয়ার বাজারে আনতে হবে। যে সে কোম্পানি শেয়ার বাজারে আনলে এটা কিন্তু আসলে আবার খেলা হয়ে যাবে। খারাপ শেয়ার আনলে আবার বিনিয়োগকারীরা নতুন করে ক্ষতিগ্রস্ত হবে, সম্মুখীন হতে হচ্ছে। যেই জায়গায় আমি মনে করি আমরা ফেল করতেছি, বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে এবং বড় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তারা ওখানে করেছেন, তাদের কিন্তু শেয়ার মার্কেটে আসার কথা, তারা আসে না। আপনি দেখবেন চায়নাতে যান, ইন্ডিয়াতে যান, বছরে বছরে অনেক কোম্পানির শেয়ার বাজারে আসে, আমাদের কত 14-15টা শেয়ার আসে, এবং এর মধ্যে ভালো শেয়ার খুঁজে পাওয়া কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। আসতে চায় না, এই যে ভালো ভালো কোম্পানিগুলো আসতে চায় না, তার কারণটা কি? এটা কি কোনো ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো ওয়ে আছে তাদের? না হলে কিংবা আমি যেটা মনে করি একটা ট্রান্সপারেন্সির অভাব আছে। ট্রান্সপারেন্সিটা একটা বড় জিনিস, আর হলো কিসের জন্য, কেন ভয় পায়? আরেকটা হলো রেগুলেটরদের মাতাব্বরিতে যাইতে চায় না। যেমন ধরেন যদি লিস্টেড কোম্পানি হয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের উপর মাতাব্বরি করবে, ওরা ওই মাতাব্বরি ট্রান্সপারেন্ট হলে অসুবিধা কি? চায় না। বেসিক্যালি ট্রান্সপারেন্ট, যে আমি ভালো প্রফিট করতেছি, আমি কেন তোমার কাছে যাবো, আমার টাকার দরকার নেই। আমার মনে আছে একজন ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনি মারা গেছেন, তো ওনার কাছে যখন আমরা গেলাম যে তোমাদের একটাই ইউনিট অন্তত বাজারে নিয়ে আসো, সে বলল কি জন্য? টাকা উঠাবো, আমার তো টাকা আছে, তাই ডোন্ট নিড দ্যাট। তো এই যে জিনিসগুলো, এবং বলতেছে আমি অনেক প্রফিট করতেছি, তো আমার প্রফিটটা আমি আরেকজনের সাথে শেয়ার করব কেন? এই যে এডুকেশনের একটা অভাব, এই অভাবটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। রিমুভ করতে হলে ওই আমি মনে করি যারা নাকি বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, তাদেরকে নিয়মিত এনে বুঝানো যে ক্যাপিটাল মার্কেটে যদি তাদের সিকিউরিটিজ লিস্টেড করা হয় কি কি বেনিফিট তারা পাবেন। না, কিন্তু যদি একটা বড় পরিসরে আসে তাহলে কোম্পানিটা বড় হবে, অনেক লোক বেনিফিটেড হবে। আমি এই প্রশ্নটা নিয়ে একটু হাসিব হাসানের কাছে যেতে যাচ্ছি। হাসিব, আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু বলতেন। আমাদের সাথে আছেন হাসিব হাসান। জি মুনাফা স্যার যথার্থই বলেছেন। এখানে যদি আপনি একটি বিষয় দেখেন, আমার হাতে এই মুহূর্তে যে কার্ডটি আছে সেটি হচ্ছে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম।
মানে বিএসসিসি যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন যে লিটারেসি প্রোগ্রাম, সেটি হচ্ছে আপনার 22 জুলাই মুনলাইট গার্ডেন কনভেনশন সেন্টার রাজশাহীতে যে প্রোগ্রামটি হয়েছে, সেখানে দুটি সেশন ছিল। আপনি যদি দেখেন, একটি সেশন ছিল বিনিয়োগ, শিক্ষা ও প্রাসঙ্গিক বিষয়, এবং দ্বিতীয়টা ছিল শিল্পায়নে পুঁজিবাজারের ভূমিকা ও সম্ভাবনা। এখন প্রোগ্রামটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেখানে আপনি প্রোগ্রাম করছেন কি, শিল্পায়নে পুঁজিবাজারের ভূমিকা ও সম্ভাবনা। এখন শিল্পায়নে যে সম্ভাবনা, সেটি আপনি কাকে এখানে শেখাচ্ছেন? ওইখানে রাজশাহীতে যে স্মল ইনভেস্টর তাদের, নাকি রাজশাহীতে যে ব্যবসায়ীরা আছে, রাজশাহীতে যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা যেন পুঁজিবাজারে এসে এখান থেকে টাকা সংগ্রহ করে তাদেরকে? এইরকম বিষয় অনেকগুলো আসলে কনফিউজিং অনেক বিষয় চলে আসছে। যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনি সারা বাংলাদেশে করছেন, ডিএসসি সিএসসি এখন হচ্ছে আপনার প্রফিটেবল অর্গানাইজেশন, তাদের কাজটা কি? তারা তো প্রফিট করবে এবং তাদের শেয়ার হোল্ডারদেরকে মুনাফা দিবে, কিন্তু ডিএসসি সিএসসির গত এই ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পরে তাদের কোনো কার্যক্রমে মনে হয়েছে যে তারা প্রফিটেবল অর্গানাইজেশন? সেটি কিন্তু মনে হয় নাই। আমরা কিন্তু দেখছি না তাদের কোনো কার্যক্রম। তাদের দেখছি শুধু একটি, সেটি হচ্ছে কোনো শেয়ারের দাম বাড়লে তারা যে কোয়ারিটা দেয়, এটা ছাড়া তাদের তেমন কোনো কার্যকলাপ দেখা যাচ্ছে না। তাহলে ব্র্যান্ডিং কি করে হবে? মানুষের হাতে টাকা থাকলেই কেন সে পুঁজিবাজারে আসবে? হ্যাঁ, পুঁজিবাজার সম্পর্কে খোঁজ নিচ্ছে কখন, যখন বাজার ভালো হয়, কিন্তু সেই বাজারটা তো ভালো থাকে না। তাহলে আপনি কি করে আশা করছেন যে একটি দেশের মানুষের হাতে প্রচুর টাকা আছে, বিনিয়োগের তেমন কোনো সম্ভাবনা নেই, সুযোগ নেই, তারপরও পুঁজিবাজার ভালো হচ্ছে না? তাহলে সমস্যা আছে, সেই সমস্যাটা চিহ্নিত করতে হবে এবং সেটি সমাধান করতে হবে, যেটি হচ্ছে না। হাসিব হাসান কিন্তু মানে ভালো কথা, আমরা ওনার কথা শুনছিলাম, একটা বিষয়ে পয়েন্ট আউট করেছে যে কাদেরকে নিয়ে প্রোগ্রাম। আমরা কিন্তু 2011-12 দিকে একটা প্রোগ্রাম সোনারগাঁয়ে আমি ছিলাম, আমার মনে আছে যে ওইখানে শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদেরকে এনে বোঝানো হয়েছিল যে আপনারা আপনাদের কোম্পানির শেয়ারটা পুঁজিবাজারে ছাড়ুন, এতে করে এই সুবিধা। কিন্তু সাধারণ বিনিয়োগকারীদেরকে নিয়ে কতখানি লাভজনক হবে আমি এটা জানি না, কতখানি ফ্রুটফুল হবে আপনার ওই শিক্ষার ইয়েটা। তো আরেকটা যেটা আমরা শুনেছি যে রাজশাহীতে ওই সেন্টারে যেটা একটা ঘোষণা দেওয়া হয়েছে যে ন্যাশনাল সিকিউরিটিজ একাডেমি গঠিত হবে। একটা কিন্তু আছে অলরেডি, যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট একটা আছে, যে এখানে দক্ষ বিনিয়োগকারী গড়ার উদ্দেশ্যে এই জিনিসগুলো, একাডেমিগুলো শুরু হতে যাচ্ছে। তো এই জিনিসগুলোর যে কি ইফেক্ট পড়বে, কতখানি ইফেক্টিভ ভাবে কাজ করতে পারবে বলে আপনি মনে করছেন? না, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটস বলেন আর ন্যাশনাল একাডেমি অফ সিকিউরিটিজ যেটাই বলেন, এদের উদ্দেশ্য কিন্তু আসলে বিনিয়োগকারীদের অ্যাওয়্যার করার চাইতে বেশি হইল যে আমাদের একটা দক্ষ শ্রমশক্তি করতে হবে। ব্রোকারেজ হাউসে যারা কাজ করবেন, ট্রেডার হিসাবে কাজ করবেন, মার্চেন্ট ব্যাঙ্কগুলোতে যারা ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট হিসাবে কাজ করবেন, এদেরকে তৈরি করা। সেই জন্য চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যেই কোর্সটা দেয়, সেই কোর্সের অনুকরণে একটা ডিপ্লোমা চালু করার কথা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটস। এখনও চালু হয়েছে কিনা জানি না, যদি না হয়ে থাকে এটা তাড়াতাড়ি করা দরকার। যদি ইয়াং গ্রাজুয়েটদেরকে এই সমস্ত স্পেশালাইজড কোর্সে ট্রেনিং দেওয়া হয় এবং তাদেরকে যদি ব্রোকারেজ হাউসগুলোতে এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলোতে দেওয়া হয়, তারা কিন্তু তাদের ট্রেডার যারা হবেন, বিনিয়োগকারী যারা হবেন, তাদেরকে ভালোভাবে বোঝাতে পারবেন এবং তাদের আসলে কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলে তারা মোটামুটিভাবে সেফ থাকবেন এবং কিছু একটা ডিসেন্ট রিটার্ন পাবেন। এখন কিন্তু সব গুজব নির্ভর কাজগুলো হচ্ছে। অনেক ট্রেডারই আছেন যারা নাকি ব্রোকারেজ হাউস আছেন, তারা কিন্তু ইনভেস্টারদের অনেক সময় মিসলিড করেন। একটা বড় কারণ হইল যে তারা হয়তো প্রপারলি এডুকেটেড না, তো তাদেরকে এডুকেট করতে হবে এবং সেই কাজটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট করছেন। এখন ন্যাশনাল একাডেমি যদি করা হয় সিকিউরিটিজের উপর, সেইটা একটা কি ডুপ্লিকেট রোল প্লে করবে নাকি এক্সিস্টিংটাকে রিপ্লেস করবে, আই ডোন্ট নো। বাট আমার মনে হয় বেশি বেশি প্রতিষ্ঠান না করে একটা প্রতিষ্ঠান থেকেই ফোকাসটাকে মানে ক্যাপিটাল মার্কেটকে রেখে কাদেরকে ট্রেন করতে হবে সেই ব্যবস্থাটা করা ভালো। আরেকটা জিনিস হয়েছে যে আমি যেই জিনিসটা বোঝার চেষ্টা করছি যে এখানে হলে যে 3-4 দিনের একটা ট্রেনিং হয়, 3-4 দিন কি একটা বিনিয়োগকারী বোঝার জন্য যথেষ্ট যে কি হচ্ছে, আমি কিভাবে বিনিয়োগ করতে পারি? এটা অনেক কম না, অপ্রতুল মনে হচ্ছে নাকি? না, ওই 3 দিন, ইভেন দেন ডিএসসি থেকেও যে ট্রেনিংটা দেওয়া হয় 3 দিনের একটা ট্রেনিং, এত স্বল্প সময়ে একজন বিনিয়োগকারীকে ট্রেন্ড করা কতখানি সম্ভব? না, সেই জন্য আমি বিনিয়োগকারীর অ্যাওয়ারনেসের কথা যেটা বলতেছেন, সেগুলোর জন্য লম্বা প্রোগ্রাম করলে অনেককে আপনি পাবেন না। তখন আমি যদি ইনভেস্টার হই, আমার তো অন্য কাজ আছে।
যেই জায়গাটায় আমরা জোর দিতে চাচ্ছি সেটা হলো যারা নাকি যেই অ্যানালিস্টগুলো আমরা তৈরি করে দেব বাজারটাকে স্থির রাখার জন্য। আমাদের দেশের বাজারের মধ্যে কিন্তু সাফিসিয়েন্টলি কোয়ালিফাইড ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট নাই, এটাকে আমাদের স্বীকার করতে হবে। কিছু কিছু আছে, এটাকে আরও যোগান দিতে হবে, ওই যোগান দেওয়ার কাজই তাদের করতে হবে। সেই জন্য বড় প্রোগ্রাম লাগবে, 1 বছর 1.5 বছর 2 বছরের প্রোগ্রাম লাগবে, এবং সেইটাই কিন্তু একটা ডিপ্লোমা দেওয়ার কথা, ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেটস। ওই ডিপ্লোমাটা যদি দেয়, অনেক আস্তে আস্তে দেখা যাবে যে অনেক অ্যানালিস্টের সংখ্যা বাড়বে। এবং একটা গুড নিউজ হয়েছে, আমার বাংলাদেশে এখন যারা ফাইন্যান্সে লেখাপড়া করতেছেন তারা কিন্তু সিএফএ ডিগ্রির কোয়ালিফাই করার জন্য অনেক পরীক্ষা দিচ্ছেন, এবং এইবারও আমি শুনতেছি প্রায় 300-350 ছেলে পার্টিসিপেট করবেন। তার মানে কি, আমরা নলেজটা অ্যাকোয়ার করতে চাচ্ছি। যখন এই নলেজ অ্যাকোয়ারটা হয়ে যাবে একটা সাফিসিয়েন্ট পর্যায়ে, তখন কিন্তু দেখবেন আগে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকসগুলোকে ডিসিপ্লিন করেন, ওখানে যেই লোকগুলো ডিসিশন নেয় সেই লোকগুলো যেন দক্ষ, সেই ডিসিশন সেইটা যদি আমি না করতে পারি, ইনভেস্টার্সদের যত কিছুই করি বাজারটাকে আমরা ঠিক রাখতে পারবো না। বাজার ঠিক রাখার যার নিয়ামক সেটা হলো ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। কারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স? মার্চেন্ট ব্যাংকস। কারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স? এখন আমাদের দেশে ব্রোকারেজ হাউস এবং কমার্শিয়াল ব্যাংকগুলো। এদের দক্ষ জনবল আছে কিনা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার, সেটা দিকে আমার জোর দিতে হবে। আমি একটু আবার হাসিফ হাসানের কাছে যেতে চাচ্ছি নিউজ রুমে। জি হাসিফ হাসান, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে শেয়ার বাজারে কিছু রিউমার থাকবে, ফান্ডামেন্টাল বেস থাকবে, খানিকটা বড় ক্যাপিটাল থাকবে, স্মল ক্যাপের শেয়ার থাকবে। আপনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবেন যে এই মুহূর্তে ইনভেস্ট যদি করতে হয় কোন কোন বিষয়গুলোর প্রতি মনোযোগ দিয়ে নজর দিয়ে তাদের ইনভেস্ট করা উচিত বর্তমান মার্কেটে? এখানে যদি আপনি দেখেন যে আমরা সবসময় বিভিন্ন সময় আলোচনা শুনি আপনাদের কথা, যেটি হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার বিনিয়োগ করুন। এখন ফান্ডামেন্টাল শেয়ার কোনটি সেটি কিন্তু প্রশ্ন উঠেছে, কারণ আপনি আমাদের ক্যাপিটাল মার্কেটে কিন্তু এই সব মানে যে বইয়ের যে কথাগুলো সেগুলো কিন্তু কাজে খাটে না। আপনি দেখেন যে যেসব শেয়ারগুলোর দাম বাড়ছে, আজকে যদি আপনি দেখেন টপ 10-এ যে শেয়ারগুলো আছে সেগুলো কিন্তু আপনি ধরে ধরে বলে দিতে পারবেন যে এটি কেন হয়েছে। আপনি এক নম্বরে যদি আপনি এই মুহূর্তে দেখেন যে আপনার এই মুহূর্তে যদি আপনি দেখেন যে ইফাদ আছে টপে, ইফাদ আছে, লঙ্কা বাংলা আছে, সিটি ব্যাংক আছে। আর ইফাদের শেয়ারটি এই টপে আছে কেন? এটি কিন্তু খুঁজলেই জানা যায় যে আমরা যতটুকু তথ্য পাই যে কয়েকটি বড় ব্রোকারেজ হাউসের কয়েকজনের কাছে এই শেয়ারটি আছে। এরপরে যদি আপনি লঙ্কা বাংলা দেখেন, ওর একটা রাইটের ব্যাপার আছে। আপনি যদি দেখেন সিটি ব্যাংকের একটা এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে, এইটি কিছু মিউচুয়াল ফান্ড এই শেয়ারটি কিনছে আমরা জানি। এরকম যদি আপনি দেখেন স্কয়ার ফার্মা, শাহাজি বাজার, মার্কেন্টাইল ব্যাংক ফরেনাররা কিনছে। এই সব বিষয়গুলো যতটা গুরুত্বপূর্ণ, আপনি যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো সেগুলো ততটা গুরুত্বপূর্ণ না আমাদের এই ক্যাপিটাল মার্কেটে। ধন্যবাদ হাসিফ হাসান আমাদের সাথে থাকার জন্য অনুষ্ঠানটিতে। আমি আবার স্টুডিওতে ফিরে আসছি। উনি যেই কথাটি বলছিলেন যে ফান্ডামেন্টাল একটা শেয়ার কিন্তু সবসময় ফান্ডামেন্টাল না, সবসময় উপযুক্ত না। আপনার দাম দেখতে হবে যে একটা ভালো শেয়ারও যদি অনেক বেশি উচ্চ প্রাইসে থাকে ওইটাকে কিন্তু আমরা ফান্ডামেন্টাল বলবো না। স্যার, আপনি 1 মিনিটে যদি মানে কয়েক সেকেন্ডে যদি কিছু বলতেন, উপদেশ দিতেন বিনিয়োগকারীদের জন্য। না, একটা ভালো কোম্পানি ভালো ম্যানেজড হচ্ছে, খুব স্বল্প সময় বলতে হবে, সেই কোম্পানির শেয়ারও যা ন্যায্য দাম তার চাইতে বেশি দাম হয়ে যেতে পারে। জি, ওটাকে বলি আমরা ওভার ভ্যালুয়েশন। তো ওভার ভ্যালুয়েশন হইলো এটার ভালো শেয়ার না। জি, ধন্যবাদ অধ্যাপক মুসা আপনাকে। আমাদের হাতে সময় একদমই শেষ, তাই শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশিত হবে দৈনিক শেয়ার বিজে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিনিয়োগকারী দর্শক, যখন আপনি শেয়ার কিনবেন, ফান্ডামেন্টাল শেয়ারও কিন্তু সবসময় ফান্ডামেন্টাল না, আপনার বুঝতে হবে। কাল আবারও আসছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।